আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে হলো স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের মোটামুটি একটা বাজেট রেঞ্জের মধ্যে নতুন একটা ফোন, স্যামসাং গ্যালাক্সি A17 5G। এই ফোনটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A16 এর সাথে যদি কম্পেয়ার করি বেশ কিছু আপগ্রেডেশন দিয়ে এসেছে। তার পাশাপাশি ফোনটা কিন্তু দেখতেও বেশ সুন্দর। তো এইসব বিষয়ের পাশাপাশি ফোনটা তো আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি, সো এটার ইউজার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল, গেমিং, ফটোগ্রাফি, তার পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্স, কত বছরের ওয়ারেন্টি দিবে, কতগুলো মেজর আপডেট পাবো, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা যদি বলতে চাই, পলিকার্বনেটের তৈরি মোবাইলটার বডি এবং ফ্রেম, বাট সত্যি কথা বলতে বক্সের শেপ হলেও এই ফোনটা হ্যান্ড গ্রিপ করে অনেক ভালো লেগেছে। তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার থিকনেস হলো মাত্র 7.5 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। এবং ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা যদি বলতে চাই, একদম ব্যালেন্স। ফর দ্যাট রিজন সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ ধুলাবালি টুকটাক ছিঁড়ে ফোটা পানি লাগলো এই ফোনটার কিছু হবে না, তবে IP64 রেটিং থাকা উচিত ছিল। সেই সাথে মোবাইলের ডিসপ্লেতে রয়েছে হলো কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন। তার পাশাপাশি এই মোবাইলটা যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে। তার পাশাপাশি 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এটার ইউআইটা হলো স্যামসাং এর One UI 7.0। আর ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলার আগে বলে রাখি, এই ফোনটাতে আননেসেসারি কোনো অ্যাপস বা ব্লটার নেই। স্যামসাং এর অন্যান্য ফোনের মতো এই ফোনটাও একদম ক্লিন ইউআই, এবং তার পাশাপাশি অ্যাপ ওপেনিং এবং অ্যাপ ক্লোজিং এ খুব একটা ডিলে দেখা পাইনি। টুকটাক অ্যানিমেশন ডিলে রয়েছে, বাট সেটা ঠিকঠাক আছে, স্ট্যান্ডার্ড আমি বলবো। এবং স্যামসাং এর এই মোবাইলটি থেকে আমরা 6 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটের পাশাপাশি 6টা অপারেটিং সিস্টেমের আপডেটও পাবো। তার পাশাপাশি এই ফোনটা যদি আমি এআই এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, খুব কমফোর্টেবল ভাবে আমরা জেমিনি এআইটা ইউজ করতে পেরেছি, এবং জেমিনির সার্কেল টু সার্চ অপশনটা বেশ সুন্দরভাবে এই ফোনটাতে ইউজ করা যায় এবং ভালোভাবেই কাজ করে। আরেকটা বিষয় যেটা না বললে না, ফোনটা আমরা লং টাইম ধরে ইউজ করতেছি, বাট ইউআই থেকে ল্যাগিং বা ফ্রেম ড্রপের কোনো ধরনের কোনো প্রবলেম এই ফোনটা থেকে পাইনি। তাই মোবাইলের বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে, রাইট সাইড রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, তবে টাচ করার পর কিছুটা অ্যানিমেশন ডিলে থাকে, আনলক হতে কিছুটা সময় নেয়, বাট এটা ঠিকঠাক আছে। তার পাশাপাশি মোবাইলটা লেফট সাইডে রয়েছিল সিম ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা, এবং এক্সটার্নাল মেমোরি কার্ডটি হাইস্ট 2 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করে। দেন মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ সি চার্জিং পোর্ট। এই মোবাইলটা রয়েছিল 5000 mAh ব্যাটারি, এবং অফিসিয়াল এই মোবাইলটির বক্স কন্টেন্টে আপনারা 15 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তার পাশাপাশি এই ফোনটা হাইস্ট 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। দেন এই ফোনটা যদি আমি চার্জ দেওয়ার পর চার্জ ব্যাকআপের কথা বলতে চাই, হালকা পাতলা ইউজ করে, বেসিক ইউজ করে, টুকটাক ফোনে কথা টথা বলা, ইন্টারনেট ব্রাউজ করা, সবকিছু মিলে আমরা অল ইন অ্যাবাউট 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। বাট যখন আমরা এই ফোনটা একদম টানা ইউজ করেছি, টানা গেমিং করেছি, ভিডিও দেখেছি, মিউজিক শুনেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 6 ঘন্টার মতো। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। দেন এই ডিসপ্লে রেজলিউশন হলো 2340x1080 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 395 ppi। ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে, অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আসলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হওয়া উচিত ছিল। সাইড মাউন্টেডটা অ্যাকচুয়ালি অ্যামোলেড ডিসপ্লেতে একসেপ্ট করাটা টাফ, বাট আমি মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ভিডিও দেখে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। ভিডিও রেজলিউশন যথেষ্ট ভালো থাকা, আমরা বেশ ডিটেলস সহ মুভি টুভি দেখতে পেরেছি, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে, ভেজেল গুলো ঠিকঠাক আছে, বাট চিনটা আমার কাছে স্লাইটলি একটু মোটা মনে হয়েছে। সে সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে যে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরাটা রয়েছে, এইটা অ্যাকচুয়ালি একসেপ্ট করাটা খুব টাফ। অ্যাটলিস্ট এটাতে 5 সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল। এই মোবাইলটার ব্যাক প্যানেলে 3টা ক্যামেরা রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, দেন সেকেন্ড ক্যামেরাটা হলো 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। দেন মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, ওভারঅল এই ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল, ওভার শার্পনেসের দেখা পাইনি, ওভার স্যাচুরেশনের দেখা পাইনি। তবে হ্যাঁ, সামটাইমস কিছু কালার যেমন রেড কালার বা ব্লু কালার এটাকে একটু বুস্ট করছিল, বাট সেটা সবসময় না, মাঝে মাঝে পপ আপ করতেছিল সেই কালারটা। এছাড়া ওভারঅল ক্যামেরা এক্সপিরিয়েন্স আমাদের কাছে ভালো লেগেছে। পোর্ট্রেট মোডে ছবি তুলে এজ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। দেন মোবাইলটাতে আমরা হাই 1080p 30 fps এ ভিডিও শুট করতে পেরেছি। ওএস থাকায় যথেষ্ট স্টেবল ভিডিও পারফরমেন্স পেয়েছি, তবে স্টিল ভিডিও থেকে আমরা কিছুটা রোলিং শাটার জনিত প্রবলেম পেয়েছি। বাট ওভারঅল যদি আমি বলি, ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে আপ টু দ্য মার্কই মনে হচ্ছে। দেন মোবাইলটাতে রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা আরেকটু বেশি রেজলিউশন, বেশি মেগাপিক্সেল হলে আমরা একটু ভালো ডিটেলস এর ছবি তুলতে পারতাম, বাট স্টিল 13 মেগাপিক্সেল হলো এই ফোনটা সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো। প্রপার লাইট কন্ডিশন
রেজলিউশন আমরা বেশ ভালো ডিটেলস পেয়েছি ছবি তোলার সময়। তার পাশাপাশি কালার অ্যাকুরেসির কথা যদি বলতে চাই, কালার ডিটেলসের আমরা টুকটাক ঘাটতি দেখা পেয়েছি, বাট পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, এজ ডিটেকশনও ঠিকঠাক আছে। ওভারঅল অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে, সো আপনাদের কাছে এই ফোনটা সেলফি ক্যামেরা বেশ ভালোই লাগবে। তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা টু এপিএস সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলের প্রসেসর হিসেবে ছিল এক্সিনোসের 1330 প্রসেসর। এটা একটা 5G ভেরিয়েন্টের প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 5 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে মোবাইলতে রয়েছে মালি G68। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,09,38। বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তাই মোবাইলটা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি এবং সত্যি কথা বলতে আমরা যখন গেম প্লে করেছি অনেক বেশি পরিমাণ ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। কিছুটা ফ্রেম ড্রপ করবে, এটা খুবই স্বাভাবিক এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে। জাইরো ডিলের ওইভাবে আমরা খুব একটা দেখা পাইনি এবং লং টাইম গেম প্লেতে ফোন খুব একটা হিটও হয় না, সো হিট ম্যানেজমেন্টও এই ফোনটা যথেষ্ট ভালো। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, যেটার গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল, স্মুথ পেয়েছি। অলমোস্ট আমরা হাইস্ট গ্রাফিক্স সেটিং এ এই ফোনটাতে কল অফ ডিউটি গেমসটা প্লে করতে পেরেছি। কালার ডিটেলস অ্যাকুরেসি ভালো হওয়ার কারণে কল অফ ডিউটি গেমসটা প্লে করার সময় অনেক ভালো লেগেছে। ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা আমরা একেবারেই পাইনি। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, কালার ডিটেলস অনেক ভালো ছিল, গেম প্লে করার সময় হ্যাপটিক ফিডব্যাকটা অনেক ভালো লেগেছে। সো ওভারঅল অ্যাশফার গেমসটা এই ফোনে খেলে আমাদের কাছে বেশ, এবং যারা আপনারা অ্যাশফার গেমস পছন্দ করে থাকেন তাদের কাছে এই ফোনে এই গেমসটা খেলে বেশ ভালোই লাগবে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে তিনটা ভেরিয়েন্ট এসেছে। একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 24,999 টাকা। আরেকটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যেটার প্রাইস হলো 26,999 টাকা। সর্বশেষ যেটা এসেছে সেটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যেটার প্রাইস হলো 30,999 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা ইউজ করতে যে কি কি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে এবং কি কি বিষয় আমাদের কাছে ভালো লাগেনি। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই যে সেলফি ক্যামেরাটা রয়েছে, ওয়াটার ড্রপ নচ। এটা অ্যাকচুয়ালি এখনকার যুগ হিসাবে একসেপ্ট করাটাও কঠিন, সো এটা একটা বিশাল বড় ল্যাকিংস আমি বলবো। তার পাশাপাশি ফোনে যে প্রসেসরটা এসেছে এক্সাইনোসের 1330, প্রসেসরটা খুবই ভালো, বাট একটু ওল্ড প্রসেসর। নিউ প্রসেসর অনেক ভালো হতো, বাট প্রসেসর ওল্ড হলো, যেটা আমি বললাম, যেটা পারফরমেন্স খুব সলিড। এটা নিয়ে আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি প্রসেসরের, এবং হিটিং ইস্যুসও নাই। সে সাথে এই মোবাইলটাতে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকা উচিত ছিল, বাট এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অর্থাৎ আরেকটু ভালো মানের অ্যামোলেড ডিসপ্লে দিলে হয়তো বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমরা ডিসপ্লেতে দেখতে পেতাম। বাট যে কথাটা না বললে নয়, এই ফোনটা কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1, এই ফোনটার লুকস কিন্তু খুবই সুন্দর। বক্সের শেপ যেমন হ্যান্ডি একটা ফিলও পাওয়া যায়, তার পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে কিন্তু ওভারঅল ইউজ করার সময় একটা কমফোর্টেবল ফিল পাওয়া যায়। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন রয়েছে, তার পাশাপাশি মিডিয়া কনজিউম করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই ফোনটার চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি এবং ইউআই এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো। স্যামসাং এর ইউআই অ্যাকচুয়ালি কমপ্লেন করার মতো কিছু থাকে না, সো এই ফোনটাতে আমরা তেমন কিছু বলতে পারছি না। তবে গেমিং এক্সপিরিয়েন্সের পারফরমেন্সও কিন্তু আমরা ওভারঅল বেশ ভালো পেয়েছি। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্সও এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে আমাদের কাছে ভালো লেগেছে। সো ওভারঅল যদি বলি, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি টুকটাক ফটোগ্রাফি করেন, হালকা পাতলা গেমিং করেন এবং একটা স্মুথ ইউআই এক্সপিরিয়েন্স সহ লং টাইম শান্তিতে অফিসিয়ালি কোনো একটা ফোন ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি স্যামসাং গ্যালাক্সি A70 রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। সো কেমন লাগলো আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি A17 5G, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।